আসসালামু আলাইকুম। ঢাকা শহরের যে কোনো একটা আসনের একজন নারী, তিনার শ্বশুর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তিনি তার কিছু নেতাকর্মীদেরকে নিয়ে তাদের এক অফিসের ভেতরে, অফিসে না, তার এক বাসায় তারা এক মিটিং করছে। তো সেই মিটিংয়ের ভেতরে এটা কিছু ভিডিও ফুটেজও আমার কাছে এসছে। তো ভিডিও ফুটেজটা সব শেষ তিনি দিতে না করেছেন, কারণ হলো ওইখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ছিল, আর রুমে সিসি ক্যামেরা ছিল, তারা খুঁজে বের করে ফেলতে পারে যে কোন ভিডিওটা আমার কাছে এসছে। তো ভিডিওটা আর দিচ্ছি না। যাক, এরকম মনে হয় আপনাদের এলাকাতেও হয়তো অনেকের এরকম কর্মশালা চালু হয়েছে। আমরা গেল 2 মাসের ভেতরে যদি নাকি বিএনপির কিছু লোকজনের আঞ্চলিক উঠান বৈঠক, নিজস্ব ঘরোয়া মিটিং, এমনকি জনসভার ভেতরে আমরা বক্তব্য দিতে শুনেছি যে এই নির্বাচনে ধানের শীষের বাইরে যদি কেউ যায় তাহলে তারা এই করবে সেই করবে, সরাসরি হুমকি দিয়ে করা হয়েছে। আবার হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে আপনার দেখলাম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোরা তো আওয়ামী লীগ করতেই, তোরা ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আর ভোট কেন্দ্রে গেলেই সামনে এসে তারপরে দিতে হবে, এই ভোট দেওয়া লাগবে, সিল মারা লাগবে, এরকম নানান ধরনের হুমকি টমকি দিচ্ছে। আওয়ামী লীগের লোকজনকেও এরকম হুমকি ধমকি দিচ্ছেন। তো এইসবের প্রেক্ষিতে একটা মানে কনক্লুশনে আসা যায় যে বিএনপি চেষ্টা করবে যে তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নানান ধরনের কারচুপি করার, জোরপূর্বক মানুষকে সিল মারতে বাধ্য করা। তো বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই দেশের প্রতি অনেক দায়িত্ব আছে। ধরেন আপনি আমেরিকাতে যদি বা পশ্চিমা যেসব দেশের আপনারা অনেক ভিডিওতে সুন্দর সুন্দর শহর দেখেন, এখানে মানুষ অনেক দায়িত্ব পালন করে তার হাতে। কারণ আমি নিজেও ঢাকা শহরে যখন ছিলাম, পানির বোতল দিয়ে পানি খেয়ে ধরেন পানি শেষ হয়েছে, সেটারে ফুটবলের মতো লাথি মেরে আরেক দিকে ফেলে দিয়েছে। চকলেটের খোসা, সিগারেট, এইসব। তো এটা খুবই সহজ একটা জিনিস। হাতের কাগজ, বিশেষ করে পলিথিন জাতীয় যেসব জিনিস আছে সেগুলো আমরা কিছুই মনে করতাম না, চিপসের প্যাকেট। তো এটা এখানকার পশ্চিমা দেশের যেখানে সুন্দর সুন্দর শহর দেখেন, দেশ দেখেন, তারা এটা করে না। তাদের রাস্তার মোড়ে মোড়ে আপনার ডাস্টবিন আছে, সেখানে মানুষ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে। মানুষ ইচ্ছা করেও মানে এই আশেপাশে মন চাইলেই কোনো জায়গায় আপনার কাগজ ফেলে দিল, পলিথিন ফেলে দিল, পানির বোতল ফেললো, এটা তারা কখনোই করে না। এবং এটা যদি কেউ করেও সেটা তার দিকে এমনভাবে তাকানো হয় যে এটা খুব মানে চিড়িয়াখানার একটা বাঁদর, তার দিকে মানুষ তাকিয়ে আছে। সো আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনার এই দেশ যদি আপনার এই যে বর্ষার সময় পানি বন্দি হয়, আপনার নিজের ফেলা কাগজ, আপনার নিজের ফেলা পলিথিন, আপনার নিজের ফেলা চিপসের প্যাকেট, বোতল, এগুলো গিয়ে তারপরে ম্যানহোলের ঢাকনা বন্ধ হয়, তারপরে পাইপ বন্ধ হয়ে সেখানে আপনার পানি আটকায়। সো এগুলো আপনাদের নিজেদের কিছু কাজ করতে হবে। এবার বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতিতে এই নির্বাচনটা হচ্ছে। আপনারা যারা ভোটার আছেন তাদের সবাইকে ভোট দিতে যেতে হবে। অনেক কাজ থাকলেও আপনার কেউ যদি মনে করেন না আমি না গেলে সমস্যা কি, আরেকজন যাবে, আরেকজনও তো সেটা মনে করতে পারে যে সে না গেলে সমস্যা কি, আরেকজন যেতে পারে। সো এই জিনিসটা আপনারা করবেন না, সবাই ভোট দিতে যাবেন। এবং ভোট দিতে গিয়ে সেখানে যদি নাকি আপনাকে জোরপূর্বক কোনো কথাবার্তা কেউ যদি বলে, কোনো কিছু করাতে চায়, আশপাশে সাংবাদিক থাকবে, মিডিয়া কর্মী থাকবে, আপনার নিজের ফোন আছে, আপনি নিজের ফোনটা তাকে ধরবেন। আপনাদের প্রতিটি মানুষকে এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে। যে এখানে কেউ আপনাকে ডেকে এনে তারপরে বললো এই যে আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনার দেন, আপনার নাম্বার নিয়ে গেল, বা আপনার বললো যে আমার সামনে ভোট দাও বা এই মার্কায় ভোট দাও। কোনো দলকে, আমি কোনো বিশেষ দলের পক্ষে বলছি না, কোনো দলকে, কোনো দলের প্রার্থী, সেটা জামাতের কোনো প্রার্থীও যদি হয় তাকে ধরবেন, তাকে ধরে সেগুলোই করবেন। আচ্ছা, নির্বাচনের দিন আমার যেই ইমেলটা আপনাদের কাছে আছে 15 মিনিটস বিডি, আমি স্পেলিং করি আপনার 15minutesbd@gmail.com, 15minutesbd.com।
@gmail.com। এখানে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও নির্বাচনের দিন পাঠাতে পারবেন। আপনাদের পাঠানো ভিডিওগুলো আমরা প্রচার করব। সো সবাই ওই দিন নিজেদের চোখ কান খোলা রাখবেন, নিজের ফোনটা হাতে রাখবেন, কোনো কিছু ঘটলেই সেগুলো ভিডিও ধারণ করবেন। যে কোনো অনিয়ম কারচুপি যে দলই করতে চাক সেটা আপনারা আমাদেরকে পাঠাবেন। এখন বিএনপিকে কিছু জিনিস বলি। ধরেন বিএনপির যেই আচার আচরণ, এটার সাথে 2018 সালের যে নির্বাচন সেটার কিছুটা মিল পাওয়া যায়। 2018 সালের নির্বাচনে এই যে আজকের চান্দা আব্বাস যিনি বিশাল ক্ষমতার অধিকারী, এখন নিজের বিরাট ভাবসাব মাস্তানি করে, এই যে সেখানে এমপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, সহজ সরল একটা মানুষ, এর উপরে ডিম মারে, এখানে মারধর করে, ওইখানে ধাক্কাধাক্কি করে, নানান ধরনের সমস্যা তৈরি করছে তার প্রচারণায়। তো এই চান্দা আব্বাস নিজেরা এখন বিশাল ক্ষমতাশালী মনে করছে, অথচ এই চান্দা আব্বাসকে 2018 সালে বউ শুদ্ধ দৌড়ায় নাই। আওয়ামী লীগের ন্যাংটা পোলাপান এরা দৌড়ায় নাই এই বউ শুদ্ধ দুইটারে। যদিও সেই নির্বাচনে মির্জা আব্বাস এই আওয়ামী লীগের সাথে আতাত করেই তিনি হ্যাডম দেখিয়েছিলেন, কি হবে, কতটুকু যাবে, কতটুকু গেলে কি হবে, এগুলো সব কিছু তাদের পাতানো। ধরেন কোনো এমপি মন্ত্রী কেউ বের হইতে পারে নাই বিএনপির, শুধু মির্জা আব্বাস আর চান্দা আব্বাসের বউ, ওনারা বের হতে পেরেছেন। সো আমরা এগুলি বুঝি। উনি পুরো আওয়ামী লীগের সময় ওনার ঢাকা ব্যাংকের পুরো প্রফিট নিয়ে তারপরে বাজার করেছেন। তো তিনি যেই নির্বাচনে গিয়েছেন আর আওয়ামী লীগ তাকে এমনিতেই তিনি এইভাবে সাহস দেখিয়ে তারপর গিয়েছেন, এটা না। এরপরে কত কান্নাকাটি মিডিয়াতে, এগুলো আপনারা মির্জা আব্বাসের দেখেছেন। আজকে তাদের বিশাল ক্ষমতা। তো এই যে ক্ষমতাগুলো দেখাচ্ছে, 2018 সালে আওয়ামী লীগ ঠিক একই ধরনের ক্ষমতা দেখিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ যে ক্ষমতাটা দেখিয়েছিল সেটার সাথে এইবারের পরিস্থিতির বিস্তর ফারাক। আপনি আওয়ামী লীগ যা করেছিল সেটা বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে করা সম্ভব না। কেন সম্ভব না সেটা বলি। ধরেন 2018 সালে বিএনপির যে প্রার্থীরা ছিল তাদের নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মূলত পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে, ইনক্লুসিভ একটা ইলেকশন হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানোর জন্য, যারা নির্বাচন অবজারভার যারা আছে তাদেরকে দেখানোর জন্য, তারপরে বিভিন্ন সংস্থাকে দেখানোর জন্য যে এই যে দেখো সবাই নির্বাচনে অংশ নিয়েছে। এবং তাদের সাথে এক রকমের এই যে মির্জা ফখরুল, তারপরে এই যে ডক্টর কামাল, 73-এর চোরাই এমপি, তারপরে হইল গিয়া এই যে গামছা ডাকাত, ওই যে কাদের সিদ্দিকী, তো এই কাদের সিদ্দিকী টিদ্দিকী, এগুলো সব মিলে আওয়ামী লীগের সাথে একটা কনস্পিরেসি করে তারপর বিএনপিকে নির্বাচনে নিয়ে গেল। সেই নির্বাচনের ফলাফল কি ঘটেছিল, সেই আলোচনার নামে, সংলাপের নামে শেখ হাসিনা কি নাটক করেছিল আপনাদের সব মনে আছে। তাদের সবার স্বপ্ন ছিল যে নির্বাচনের দিন সব মানুষ নেমে আসবে, এসে তারপরে একটা কিছু করবে। বিএনপির এমপিরা, বিএনপির মনোনয়ন প্রার্থী যারা প্রার্থী ছিল, সেই প্রার্থীরা জামাত ইসলামকে বলেছিল যে তাদের নিবে না, চেতনা, সেই চেতনা দেখাইতে যায় এই যে গামছা কাদের আর হইল গিয়া কামাল চোরা, এদের সাথে মিলে তারপর চেতনা দেখাইতে গিয়া জামাত ইসলামকে বাদ দিয়ে দিল। জামাত ইসলামকে বাদ দেওয়ার পরে সেই নির্বাচনে দাঁড়াইতেই পারে নাই। মানে গণফোরাম এই কামাল চোরার আর ওই গামছা কাদেরের দলে এদের পরিবারের মানুষ ছাড়া তো আর কেউ নাই। তো সেই দলের লোকজনের নিয়ে আপনি রাস্তায় দাঁড়াবেন কেমনে? একটা মিটিং হইতো একটা জনসভার মঞ্চে, আরে সেখানে ডক্টর কামাল শেখ মুজিবের কথা বলে, শেখ মুজিবের বয়ান, পুরো আওয়ামী লীগের বয়ানই করে, মুক্তিযুদ্ধের বয়ান। তো মুক্তিযুদ্ধের বয়ান বললে জিয়াউর রহমান নাই মুক্তিযুদ্ধে, জিয়াউর রহমানের দলের স্টেজে উঠা তারা আওয়ামী লীগের করে দিয়ে এসেছে। এই হলো বিএনপির সেই সময়ের বুদ্ধি এবং বিএনপির সাহস, এটা করে নির্বাচনে গেল। তো আওয়ামী লীগ যে কারণে তাদের এই দৌড়ানিটা দিতে পেরেছে সেটা হলো বিএনপির লোকজন তখন সবাই এক একজনের নামে 200-400 করে মামলা ঘাড়ে। তো তাদেরকে ওই গেলে এসপিরা বলে দিত যে স্যার এই এসেন না, এলাকায় এসেন না, আসলে কিন্তু গ্রেপ্তার করা হবে, আমার উপর থেকে নির্দেশনা আছে, আসলেই গ্রেপ্তার করা হবে। তো এমপিরা কেউ যাইতো না। অনেক এমপির সাথে কথা হইতো। এই যে আজকের ধরেন এই যে দুলু ভাই নিজেও এইটার ভিকটিম। বহু মানুষ এই যে আজকে ইস্যু করে দেশ ভাসায় ফেলার আমাদের চুয়াডাঙ্গার দুদু ভাই, হ্যাঁ, তারপরে আরও লোকজন আছে, যাই হোক, তো কেউ যাইতে পারে নাই।
সবার অবস্থা একই ছিল। এখন ওই সময়ের পুলিশ আপনারে মামলার জন্য খুঁজছে। ওই সময় আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে, আপনি জানেন যে 18 আগে কি ছিল, পরেও আওয়ামী লীগে আসবে, মানে ক্ষীণ একটা আশা নিয়ে নির্বাচনে গিয়েছিল, যে কারণে আওয়ামী লীগ যে আবার আসবে, এবং আওয়ামী লীগের লোকজনও থ্রেট করছে যে নির্বাচনের পরে কিন্তু তোরে দেখাবো, কেলাবো ইচ্ছা মতো। তো এই ভয়ে তারা তো আর বের হইতে পারে নাই। এখন এবারের প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি। এবারের প্রেক্ষাপট হচ্ছে, জামাত ইসলামের কারো নামে মামলা নাই, শেখ হাসিনা ক্ষমতায় নেই, তারপরে আপনার এলাকার যে প্রশাসন, সেই প্রশাসন আপনারা কোনো চাপ দেয় না যে স্যার এলাকায় থাকা যাবে না, এলাকা থেকে বের হয়ে যান, সেই চাপও নাই। সেনাবাহিনীর গুটি কয়েক তারা খুবই কোণঠাসা একটা পক্ষ ডিজিএফআইয়ের, তারা চাচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করানোর জন্য। কিন্তু একদম মূল সেনাবাহিনীর যারা আছে, বিশেষ করে মধ্যম সারির অফিসার থেকে নিচের সৈনিক যারা আছেন, এদেরকে দিয়ে আকাম কুকাম আর করানো যাবে না। আমার বিশ্বাস এখন পর্যন্ত সোফার, আমি সেনাবাহিনীকে নিয়ে নির্বাচনের পরে হয়তো একটা ভিডিও করব, এখনই কোনো মন্তব্য করছি না, তবে সোফার এখন পর্যন্ত সেনাবাহিনীর আচার আচরণ যা আছে ভালোই মনে হচ্ছে। তো এই সেনাবাহিনী যদি চায়ও, মনে করেন সেনাবাহিনী 2018-24 মতো আওয়ামী লীগকে যেভাবে পাহারা দিয়েছে সেভাবে আপনাদেরকে পাহারা দিয়ে একটা নির্বাচন করাই দিবে, এটা এবার আর সম্ভব না। ওই জায়গায় সেনাবাহিনী যাইতে পারবে না, যাইতে দেওয়া হবে না সেনাবাহিনীকে। সো সেনাবাহিনী এই যেই অবস্থানে আছে, এই অবস্থানে থাকলে, পুলিশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকলে মানে থাকতে হবে। এরপরে আপনার এলাকার লোকজন নিয়ে আপনি মারামারি কট্টুক জামাত ইসলামের সাথে করতে পারবেন, বা জামাত ইসলাম চাইলে বিএনপির সাথে মারামারি কট্টুক করতে পারবে। তো হুমকিটা যেহেতু বিএনপির দিক থেকে এসছে, সেই কারণে আমি জামাতকেই এখানে দ্বিতীয় পক্ষ হিসাবে নিচ্ছি। বিএনপিকে মাথায় রাখতে হবে, 2000 সম্ভবত 21 না 22 সালে বোধহয়, না সরি 23 সালে বোধহয়, ওই যে ঢাকাতে আপনার হলো, একটা জনসভা হইল বিএনপির 10 ডিসেম্বরের যে জনসভা, সেই জনসভাতে বিএনপিরে নিয়া কিভাবে হাসিনা ফুটবলটা খেললো, এই যে হারুন, তারপরে বিপ্লব, এরা এইখানে দিবে না ওইখানে দিবে, শেষে নিয়ে গরুর হাটে দিয়েছে, মনে আছে আপনাদের? ডিসেম্বরের 10 তারিখে নিয়ে আপনার গরুর হাটে নিয়ে এরপরে তাদেরকে সেই মিটিং করাইলো। একটা ককটেল মারার পরে মির্জা ফখরুল আপনার না দিয়া, ঘোষণা না দিয়া স্টেজ থেকে নেমে দৌড় দিয়েছিল, আবার দৌড় দিয়ে এসে তারপরে আবার হ্যাঁ আগামীকাল পরশুদিন আবার ফের হরতাল হবে, অবরোধ হবে, কী যেন কর্মসূচি দিয়ে দৌড়, একটাও দাঁড়ায় নাই। না দাঁড়ায় তো লাভ হয় নাই, সবার নামে কিন্তু মামলা ঠিকই হয়েছে। নিজেরা যায়া এই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে পুলিশ, ভর্তি হয়ে সেগুলো নিয়েও মামলা হয়েছে। রাজারবাগ থেকে আপনার এই আওয়ামী লীগের লোকজনের দিয়ে গোয়েন্দা সংস্থা বিচারপতির হামলা করলো, সেটার নিয়েও মামলা। সো এই যে মামলাগুলো খেয়েছেন, মামলা কিন্তু খেতে হয়েছে, কিন্তু কি হয়েছে, দৌড়ে তারপরে পালাইলেন, কিছু না করেই মামলা খেলেন। একটা ককটেল, তাও বহুত দূরে, মঞ্চের থেকে বহুত দূরে এক ককটেল ফুটার পরে সব জামা কাপড় জাঙ্গা টাঙ্গা খুলার দৌড়। এটা কিন্তু বিএনপি। এত ভাব মারার কিছু নাই, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। খালেদা জিয়া যেদিন জেলে যায় সেই দিন 5 জন মানুষ রাস্তায় নামতে পারেন নাই। আজকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই যে ভাবসাব মারেন না, নির্বাচনে ফেল করেন, ওই কুমিল্লায় হাসনাতের আসনে যান, মঞ্জুর কাছে যা জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন, বুঝছেন? তো ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী যেমন গদ্যময় থাকে না, মঞ্জুর রাজ্যে পৃথিবীটা এমন গদ্যময় অবস্থা, কেউ নাই আশপাশে, অথচ মনোনয়ন পাওয়ার পরে বাড়ি ঘরে সারাদিন রমরমা অবস্থা, হাজার হাজার মানুষ মঞ্জুর ছেলেরে নিয়ে ভর্তি করায় দিয়ে আসছে রিহাবে, পাগল হয়ে গিয়েছে। তো তাদের কাছে যা জিজ্ঞেস করেন নেতাকর্মীরা কীরকম, এটা বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র। যখন আপনার অবস্থা ভালো থাকবে আপনার পিছে পিছে দৌড়াবে ইচ্ছা মতো, অবস্থা ভালো থাকবে না তখন আর পিছনে কারোরে পাবে না। ঠিক একই অবস্থা আপনাদের সামনেও হইতে পারে কিন্তু, হ্যাঁ। সো পিছনের দিকে একটু খেয়াল রেখে তারপরে সামনের পদক্ষেপ নিয়েন, তাইলে খুব সুবিধা হবে। আগে বালুর ট্রাক সরাইতে পারেন নাই, নির্বাচনের দিনে
2018 সালে মাঠে আসতে পারেন নাই আওয়ামী লীগের প্যাদানির ভয়ে, সেই ব্যক্তিরা এখন এত ভাব মাইরা কথাবার্তা বলবেন আর জামাতে ইসলাম বসে বসে লেমন চোষ খাবে, এটা মনে করার কোনো কারণ নাই। আওয়ামী লীগে এই জামাতে ইসলামকে আপনার করতে হলে যেই পরিমাণে শক্তি আপনার প্রয়োজন ওই পরিমাণের শক্তি আপনার নাই। আপনাদের এইটার পরে জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল, দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট, তারপরেও তাদেরকে নোয়ানো যায়নি। তো আমি তারা বলার পরে ভাই আমার বলতেছে যে ইলিয়াস ভাই আপনি টেনশন করেন না, পাছার চামড়া লাল করে দেওয়া হবে এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে। বহুত পরিকল্পনা নিয়ে তারপরে জামাতে ইসলাম মাঠে আছে, তার সাথে সাধারণ মানুষ, সাংবাদিক, প্রশাসন সবাই আছে। এইখানে যায়া আকাম কুকাম করে তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এই চিন্তা থেকে বের হইয়া কি করা যায় সেই চিন্তা করেন, কেমনে জিতা যায়, অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে চিন্তা করে আসেন। এই এমনে জোর করে তারপরে করবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আর সব শেষ, প্রশাসনের ভাইদেরকে বলি, প্রশাসনের কিছু কিছু লোকজন এই আজকে দেখলাম যে সালাউদ্দিনের স্টেজে এক জজ সাহেব আপনার দাঁড়ায় আছে। আপনার তো এনে কাজ নেই ভাই, আকাম কুকাম জাউরামি আওয়ামী লীগের আমলে বহুত করছেন, আর জাউরামি করতে যায়েন না। এর বাইরে কিছু পুলিশের এসপি, কিছু ডিসি আছেন, যারা যারা মনে করছেন বিশেষ কোনো দল ক্ষমতায় চলে আসছে। আমরা কিন্তু এখনও ওইভাবে মাঠে নামি নেই। আমরা মাঠে নামবো 10 তারিখ রাত 10টায়। আমরা একটা লাইভে আসবো, ডক্টর কনক সারোয়ার, তারপরে পিনাকি ভট্টাচার্য আর আমরা একটা লাইভে আসবো। আমরা 10 তারিখ থেকে ক্যাম্পেইন মূলত শুরু করবো। সো ক্যাম্পেইন কিন্তু এখনও শুরু করিনি। আপনাদের এই কয়দিন দেখলাম পরিস্থিতিটা কি, কোন দিকে যায়, কাদের কি অবস্থা, ওটা দেখে এখন নামছি আমরা। সো এখন যদি নাকি এই 10 তারিখের পর থেকে অলরেডি আপনারা মাঠে যারা আছেন তারা নিজেরাই বুঝেন কোন দিকে মানুষ কারে ভোট দিতে চাইতেছে। আমরা আর বলি না, অনেকে কাউকে 30টা দিয়েছে, কাউকে 280টা দিয়েছে। আমরা ওই ক্যালকুলেশনে এখন যাচ্ছি না, ক্যালকুলেশনে যাব, সময় আছে এখনও, এত তাড়াহুড়া করেন না। প্রশাসনের যারা মনে করছেন যে কেউ একজন ক্ষমতায় চলে আসে, এটা মনে করে তারপরে লুঙ্গি ধরে পেছনে পেছনে পা চেটে পোঙা টোঙা চেটে তারপরে পেছনে পেছনে ঘুরছেন, এই পোঙা চাটা যেগুলি আপনার এই প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে বলবো 5 তারিখে যেই রেহাইটা পেয়েছেন না, এটা সামনের পরিস্থিতি যদি আসে তাহলে ওই রেহাইটা পাবেন না, এই আর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। ঠিক একইভাবে গণমাধ্যমের অনেক লোকজন আছেন, তাদের ভিতরেও যারা যারা কিনা বিশেষ বিশেষ দলের হয়ে তারপরে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের আসল রূপ আমরা জানি কে কোন দিকের। সো তারা, আমি বিশ্বাস করি যে একটু সাবধান হয়ে করবেন। রাস্তাঘাটের অবস্থা কি, এটা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা খুব ভালো করে জানেন মানুষ কাদেরকে ভোট দিতে চায়, কী করে। মানুষের কাছে জিজ্ঞেস করলে ভাই কোনো কথা নাই, মানুষের কাছে জিজ্ঞেস করলে কথা একটাই, ভাই আমরা এবার চাঁদাবাজে ভোট দিব না। আর এইটা বলার সাথে সাথে একটা দল বোঝা যায় যে ভোটটা আসলে কারে দিবে। সো ভোট কারে দিবে এটা আপনিও জানেন, আমিও জানি, আমরাও জানি। একটা নীরব বিপ্লব ঘটবে, এই দেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিবে, চাঁদাবাজদের বিরুদ্ধে রায় দিবে, টেন্ডারবাজদের বিরুদ্ধে রায় দিবে, ধর্ষকদের বিরুদ্ধে রায় দিবে, হাদির হত্যাকারীদেরকে যারা সহায়তা করেছে, যারা হাদির বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে রায় দিবে, যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে রায় দিবে, যারা ভারতের সাথে এই মিলেমিশে ভারতীয় যেসব হ্যাকার আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দেবে, এটা আমাদের বিশ্বাস। সবাই ভালো থাকবেন। যারা যারা, সবশেষ আবারও বলি, এই কেন্দ্র দখলের এই স্বপ্ন দোষ নিয়ে ঘুমাচ্ছেন, তাদেরকে বলবো কাপড় চোপড় খুইলা সুন্দর করে ধুয়া টুয়া তারপরে পাক পবিত্র হইয়া এরপরে যায়েন, কেন্দ্রে যায়েন, তাহলে কিন্তু পাছা লাল করিয়া দিবে।